রাজধানীর পাশে শিল্পনগরী হলেও গত ৭ মাসে একের পর এক হত্যাকাণ্ডে গাজীপুর যেন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় হয়েছে শতাধিক খুন। আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজি যার অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রতুল সংখ্যাকে বড় বাধা বলছেন কর্মকর্তারা। নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসীদের দৌরাত্মে অতিষ্ঠ গাজীপুরবাসী রাত দিন পার করতে হচ্ছে সমান আতঙ্কে। তবে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অভিযান কিছুই যেন লাগাম টানতে পারছে না অপরাধ প্রবণতার। সাধারণ মানুষ, সাংবাদিক কেউই যেন নিরাপদ নয়। চাঁদাবাজদের গডফাদার যারা আছে, যাদের আশ্রয় প্রশ্রয় এরা লালিত পালিত হয়, তাদের সমূলে বিনাশ না করলে মানুষের আসলে কোনো স্বস্তি নাই। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ বসবাসের মতন কোনো আমাদের উপযোগী কোনো স্থান আমাদের এখন বর্তমান নাই। অনেকেই দুষছেন বিচার ব্যবস্থাকে, আবার অনেকে তাগিদ দিচ্ছেন অপরাধপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড বাড়ানোর। তারা একদিনে এত ভয়ঙ্কর হয়নি। তাদের ধাপে ধাপে তারা শক্তি অর্জন করছে, সাহস সঞ্চয় করছে এবং তারা মনে করে যে তারা যে কোনো কাজ করে পার পেয়ে যাবে। আইনের অবনতি হয়েছে, আইন একবার প্রয়োগ করুক না, পরে দেখেন কিশোর গ্যাং কোথায় থাকে, সন্ত্রাসীরা কোথায় থাকে। স্বাস্থ্য হয় কঠিন, তাহলে আমার মনে হয় যে আর কোনো চাঁদাবাজ বা কোনো করতে একজন মানুষের উপর আক্রমণ করতে সাহস পাবে না। যে স্পটগুলোতে ছিনতাই হয়, এই স্পটগুলোতে লাইটিং সহ সিসি ক্যামেরার ব্যবস্থা করা, পুলিশের পেট্রোলিং বাড়ানো। আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির জেরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলা জুড়ে শতাধিক খুনের ঘটনা ঘটেছে। স্বল্প সংখ্যক সদস্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম প্রশাসন। গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম। আপনি অবাক হবেন, কাশিমপুর এবং কোনাবাড়িতে 14,000 মানুষের জন্য একজন করে পুলিশ। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমরা আরও 2100 পুলিশ পাওয়ার জন্য, 2100 ফোর্স পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক উদ্যোগ জরুরি বলছেন গাজীপুরের বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে র্যাব। 3 আসামিকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, পূর্ব বিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে কয়েকবার ট্রেনে নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করে আসামিরা। খুনের পর মরদেহ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে রাস্তায় ফেলে রাখে তারা। গেল শুক্রবার টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে বাড়তে থাকে রহস্য। পরে ব্যাগ খুলে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। মস্তকবিহীন মরদেহের টুকরোগুলো কার তা খুঁজে বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। গ্রেপ্তার করা হয় 3 জনকে, উদ্ধার করা হয় নিহতের মাথাও। র্যাব বলছে, নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত, বসবাস করত টঙ্গীতে। রবিবার দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার আসামি আপেলের বাসায় গেল 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। পরে গুমের উদ্দেশ্যে তার মরদেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। র্যাবের দাবি, অলিকে খুনের আগে কয়েকবার ট্রেনের নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করে আসামিরা, কিন্তু ব্যর্থ হয়ে বাসায় ডেকে নিয়ে হত্যা করে তারা। লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। আসামিরা গত 7 আগস্ট। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ, আশুলিয়া, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে নারায়ণগঞ্জ জেলায় সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে মানববন্ধনে সাংবাদিকরা জানান, প্রকাশ্যে সাংবাদিককে হত্যা করা শুধু হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। একই দাবিতে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অর্ধশতাধিক সাংবাদিক
সাংবাদিক অংশ নেন। সাংবাদিক তুহিন হত্যা সহ সারা দেশে সাংবাদিকের ওপর হামলার বিচারের দাবিতে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ হয়েছে। তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী এবং জামালপুরেও মানববন্ধন হয়েছে। রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে 2 ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপলাল দাস ও প্রদীপ দাস। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, রূপলাল দাসের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ের দিন তারিখ ঠিক করতে গেলে গত রাতে মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনে রিকশায় চড়ে খনিরামপুরের গ্রামের দিকে রওনা হয়। তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যান চোর সন্দেহে তাদের কয়েকজন আটক করে মারধর করে। পরে পুলিশ এসে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন এবং ভোর রাতে রংপুর মেডিকেলে প্রদীপ দাসও মারা যান। সিলেটে মধ্যরাতে খুন হয়েছেন এক যুব দল কর্মী। গতরাতে গোপালগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় ঘটে এই ঘটনা। খুন হওয়ার কয়েক ঘন্টা আগে রনি হোসাইন তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সাবেক ছাত্রদল নেতা শেখ রাজুর অনৈতিক ঘটনা নিয়ে পোস্ট করেন। এর আগেও একই বিষয়ে রাজুকে নিয়ে একাধিক পোস্ট দেন রনি। এরই জেরে ধরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। ঘনিষ্ঠ বন্ধুর হাতে খুনের পেছনে নারী ঘটিত ব্যাপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছাড়াও অন্য কিছু আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনো মামলা হয়নি, তবে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান। নিহত রনির মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোনোভাবেই বন্ধ হচ্ছে না টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। 1.5 বছরে নতুন করে এসেছে আরও 1.5 লাখ। অভিযোগ আছে, জান্তা সরকারের পর এখন আরাকান আর্মির নির্যাতনের শিকার রোহিঙ্গারা। জীবন জীবিকার নিশ্চয়তা নেই, পদে পদে শুধু নির্যাতন আর অবহেলা। অনেকটা বেঁচে থাকার তাগিদেই বাংলাদেশের পথে পা বাড়াচ্ছেন রোহিঙ্গারা। মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিদং শহরের লুইজাং গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন এখন তার নতুন ঠিকানা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প। 14 জুলাই শিশুসহ পরিবারের 7 সদস্যকে নিয়ে যাত্রা শুরু। 5 দিনের কঠিন পথ পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে প্রবেশ করেন বাংলাদেশে। আরাকান আর্মির লোকজন চাঁদা না পেলে খারাপ ভাষায় কথা বলে, মারধর করে, ছেলেদের তুলে নিয়ে যায়। কোনো কাজ নেই, অর্থসংস্থান নেই, ঘরবাড়িও জ্বালিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে বুচিতং থেকে মংডু হয়ে নদী পার হয়ে 5 দিন পর এখানে এসেছি। রাখাইন রাজ্যে বরাবরই নির্যাতন ও অবহেলার শিকার হয়েছেন রোহিঙ্গারা। রাজ্য দখল হওয়ার আগে জান্তা সরকার, আর এখন অত্যাচারের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে। কোনো কাজ করতে দেয় না, খাবার সংকট, মাসে মাসে চাঁদা দিতে হয়, তাই বাধ্য হয়ে চলে এসেছি। আরাকান আর্মি আমাদের খুব অত্যাচার করছে। রাতে থাকতে গেলেও আরাকান আর্মিদের চাঁদা দিতে হয়। অসুখ হলে পথ্য মেলে না, বাধ্য হই মেয়ে ও মেয়ের জামাইয়ের সাথে এখানে চলে আসি। ইয়াসিনের পরিবারের মতো গত 1 বছর 9 মাসে অনুপ্রবেশ করেছে 1,50,000 রোহিঙ্গা। এখানে আসা পরিবারগুলোকে আত্মীয়ের বাসায় আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, পরবর্তীতে তাদের ডাটাবেজের আওতায় নিয়ে এসেছি। এখন অনেকটা ভালো আছে ওরা। জান্তা সরকার বা আরাকান আর্মি কেউই আপন করে নেয়নি রোহিঙ্গাদের। আশ্রিত জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে উদ্যোগ চান এই জনগোষ্ঠীর মানুষরা। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা সীমাবদ্ধ হয়ে পড়েছে ভর্তির মধ্যেই। 4 থেকে 5 ঘন্টার চিকিৎসার জন্য দিনের পর দিন ওয়ার্ডে ভর্তি থাকতে হচ্ছে অনেককেই। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম চিকিৎসকদের। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মিলছে না জরুরি চিকিৎসা। বছরের পর বছর ধরে চলে আসা এই অবস্থার কোনো পরিবর্তন দেখছেন না রোগী ও স্বজনরা।
অপারেশন থিয়েটারে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, ক্যাজুয়ালিটি কক্ষে রোগীর জন্য কোনো বেড নেই, নেই অক্সিজেন ও জরুরি ওষুধের ব্যবস্থা। 15টি পদের বিপরীতে মাত্র 6 জন চিকিৎসক, তাই সেবা দিতে হিমশিম দশা। একইভাবে নার্স থেকে শুরু করে রয়েছে চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মচারী সংকট। ভর্তির জন্য আমি সিরিয়ালে দাঁড়াইয়েছি। নর্মাল যদি একটা টিউমার যদি এরা যদি করে দিতে তাহলে আমার তো 8-10 দিন হয়তো বাসাইতে হইতে না। কোনো একটা এমার্জেন্সি রুগী আসলে যে তাৎক্ষণিক তার একটা চিকিৎসা নিয়ে যে সেবা পাবে এরকম কোনো পরিস্থিতি এখানে আসলে নাই। ওয়ার্ডে ভর্তি নয়, জরুরি বিভাগ থেকেই চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরতে স্বয়ংসম্পূর্ণ জরুরি বিভাগের দাবি জানান রোগীর স্বজনরা। সম্পূর্ণ একটা হসপিটালের মধ্যে যা থাকা উচিত এইখানের মধ্যে স্বল্প পরিসরে সব থাকবে, কিন্তু এখানে নাই। জরুরি বিভাগটা একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, এটা আমাদের কাম্য। জনবল থেকে শুরু করে নানা সংকটের কথা তুলে ধরেন জরুরি বিভাগের চিকিৎসক। আমার এখানে মানে রোগীকে যে ভর্তি রেখে আমি একটু চিকিৎসা দেবো সেই জায়গাটাও নাই। লজিস্টিক কিছু সাপোর্ট যেমন অক্সিজেন, বিশেষ করে এখানে যদি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট খোলা যায় আর কি, সেটা হচ্ছে সব থেকে বেটার। জনবল নিয়োগ দিয়ে ক্যাজুয়ালিটি বিভাগ চালু সহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন হাসপাতালের পরিচালক। আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার আছে ওই পুরো ব্লকটাকে আমরা ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে টার্ন ওভার করবো। সামনের দিকে আপনার 10টা বেড আছে যেটাকে আমরা ক্যাজুয়ালিটিতে হিসাবে কনভার্ট করবো। মেডিসিন অবজারভেশন, আরেকটা করবো সার্জারি অবজারভেশন, আরেকটা করবো গাইনির অবজারভেশন। সক্ষমতা না থাকায় প্রতি 24 ঘন্টায় বিভিন্ন ওয়ার্ডে 700 রোগী ভর্তি করতে বাধ্য হচ্ছেন জরুরি বিভাগের চিকিৎসক। ফলে 1000 বেডের হাসপাতালে প্রতিদিন গড়ে 3000 রোগী ভর্তি থাকছে। তাদের ওয়ার্ড পেরিয়ে ফ্লোরে জায়গা করে নিতে হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের চিকিৎসা খাতে দুর্ভোগ ও অব্যবস্থাপনা দূর করা সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সব সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশালবাসী। সকালে বরিশালবাসীর ব্যানারে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, চিকিৎসা নিতে বরিশাল শেরেবাংলা মেডিকেলে শিকার হতে হয় হয়রানির। দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা সংস্কারের দাবি তাদের। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনদুর্ভোগ লাঘবে সজাগ দৃষ্টির কথা জানালেন উপ পুলিশ কমিশনার। আমরা এটা চাচ্ছি যে আমাদের দাবিটা মেনে নিক, যাতে আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি। নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় আমাদের সাথে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক বার্তা দেয়নি, এটা আমরা অবহেলাই মনে করছি। আজকে এসিসি পরীক্ষা, অনার্সের পরীক্ষা আছে। যানজট নিরসন কল্পে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে আছি। আগামী 48 ঘন্টার মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আপাতত উত্তরবঙ্গ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় টানা 2.25 ঘন্টা অবরোধ করে রাখে তারা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, গণ অধিকার পরিষদ, এনসিপির নেতাকর্মী এবং শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শিক্ষার্থীরা অভিযোগ করেন 519 কোটি টাকার ডিপিপি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকলেও তা অনুমোদন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 9 বছর পরও স্থায়ী ক্যাম্পাস না থাকায় লেখাপড়ার পাশাপাশি নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পদ্মার তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌঘাট। এর ফলে রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। দুর্ভোগে এই পথে চলাচল করা হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে এই লঞ্চে উঠতে হচ্ছে তাদের। দ্রুত স্থায়ী সমাধান চান যাত্রীরা। বর্ষা এলেই আগ্রাসী রূপ নেয় পদ্মা নদী। ভাঙন শুরু হয় মানিকগঞ্জে। অন্যান্যবারের মতো এবারও বদলায়নি এ চিত্র। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। আর গেল মঙ্গলবার নদী ভাঙনে বিলীন হয়ে যায় পাটুরিয়া লঞ্চ ঘাট। ঘাট বিলীন হওয়ার পর সাময়িকভাবে লঞ্চ চলাচল শুরু হয় পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাট থেকে। তবে গত শুক্রবার সন্ধ্যায় সেটিও গ্রাস করে পদ্মা।
এরপর ১ নম্বর ফেরিঘাটের পাশ থেকে লঞ্চ চলাচল শুরু হলেও তাতে রয়ে গেছে ঝুঁকি। তীব্র স্রোত থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। এই ঘাটটার কোনো নিশ্চয়তা নাই, মানুষ পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে যায় হাত পা ভেঙে যাবে। উঠান আমার অনেক সমস্যা হইতেছে, বাবুকে নিয়ে এমনি যাতায়াত ভাবে অনেক রিস্ক হইতেছে, জানি না কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের এটা যদি ঠিক করে দিতেন আমাদের সবার জন্য মঙ্গল হইতো। ভাঙন শুরু হওয়ার পরে আমরা ঘাট ওখানে রাখতে পারিনি, পরে বাধ্য হয়ে আমরা 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ প্লেস করি। ওখানেও একদিন রাখার পরে তারপরেও আবার ভাঙন শুরু হয়। পন্টুন সরিয়ে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ। পাটুরিয়া লঞ্চ ঘাটে প্রবল স্রোতের কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা পন্টুনগুলা শিফটিং করে লঞ্চ ঘাটটা যথাযথভাবে চালানোর চেষ্টা করতেছি। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়, তাই যাত্রীদের কথা চিন্তা করে দ্রুত লঞ্চ ঘাট মেরামতের দাবি সংশ্লিষ্টদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে কারো ওপর অন্যায় অবিচার করতে চায় না, আর এ কারণেই জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। দুপুরে সাভারে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সাভারের খাগানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত জুলাই বিপ্লব স্মরণে পক্ষকালব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণহত্যার বিষয়ে ইউএনএ রিপোর্টে গণহত্যার চিত্র উঠে এসেছে। ন্যায় বিচারের জন্য সব দিক বিবেচনায় কিছুটা সময় প্রয়োজন। দ্রুত সময়ে এসব গণহত্যার ন্যায় বিচার সম্পন্ন হবেও বলে এ সময় আশ্বাস দেন তিনি। এছাড়াও জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথাও তুলে ধরেন শফিকুল আলম। ন্যায় বিচার করতে হলে সত্যিকার অর্থে আপনাকে একটু সময় দিতে হবে। আমরা তাড়াহুড়ো করে যদি অন্যায় অবিচার করি, ফলে এটা নিয়ে বাইরে আরো কথা উঠবে। আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি, এবং সেটার জন্য অনেক ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, দেরিতে হচ্ছে, কিন্তু সেটা সত্যিকার অর্থে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই এই ডিলেটা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের ভেতরেও দুর্নীতি আছে, সমস্যা আছে আচরণেও। বগুড়ায় গণশুনানিতে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সরকারি দপ্তরগুলোতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে ঘুষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। বগুড়ায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সহ 32টি দপ্তরের বিরুদ্ধে 97টি অভিযোগ জমা পড়ে। বেলা 11টা থেকে 3.25 ঘন্টায় 57টি অভিযোগের শুনানি হয়। এ সময় প্রফেশনাল ইউনিভার্সিটি নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে ছাত্র ভর্তির অভিযোগে ওই প্রতিষ্ঠানের 2 কর্মকর্তাকে আটক করে পুলিশ। আর অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে উপস্থিত না থাকায় পদ্মা ইন্স্যুরেন্স এর স্থানীয় কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের 4 লেন উন্নতিকরণ প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডের নেয়া বাঙালি নদী খনন প্রকল্পের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুনানির সুযোগ না পাওয়ায় সাখাওয়াত হোসেন মোল্লা নামে এক ব্যক্তি মঞ্চ লক্ষ্য করে স্যান্ডেল নিক্ষেপ করেন। মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এই কথা জানান। বলেন, মামলা হলেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটছে, যা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। এ সময় মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি। জানান, এরই মধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। মাদ্রাসা, এতিমখানা, মাজার এগুলো আমরা পাহারা দেব, এবং কেউ যদি এখানে হামলা চালায় অথবা ধ্বংস করার পায়তারা করে তাকে আমরা আইনের আওতায় আনবো। ইতিমধ্যে বেশ কিছুকে আনা হয়েছে, এবং স্পেসিফিক মামলা হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে আইনের আওতায় আনছে। গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি নিয়ে পশ্চিম বাহরা গ্রামের আক্কাস সর্দারের সাথে একই গ্রামের শহীদ সর্দারের বিরোধ চলছিল। এরই জেরে শহীদ সর্দার ও তার লোকজন আক্কাস সর্দারের 1 বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়। এতে বাধা দিলে শহীদ সর্দার ও তার লোকজন
আক্কাস সর্দার এবং তার লোকজনের ওপর হামলা চালায়। এতে নারীসহ অন্তত 10 জন আহত হন। তাদের মধ্যে 6 জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশের 6টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভের মুখে চট্টগ্রামের পটিয়ায় অন্তত 20টি ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা পটিয়ায় সব ব্যাংকের এটিএম বুথও অবরুদ্ধ করে রাখেন। এতে বিপাকে পড়েন ব্যাংক ও এটিএম বুথে সেবা নিতে আসা মানুষেরা। সকাল 9টা থেকে কর্মকর্তা-কর্মচারীদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, বিনা নোটিশে বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। 14 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার ফেস্টুনে ছেড়ে গেছে পুরো শহর। কাউন্সিলর ও দলীয় নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এবারের সম্মেলনে 11টি উপজেলা কমিটি এবং 3টি পৌরসভা কমিটির 1414 জন ভোটার তাদের গোপন ভোটের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়েছে। তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্তের পর কন্টেইনারটি খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত বুধবার বন্দরের 4 নম্বর গেট দিয়ে কন্টেইনারটি ছাড় করানোর সময় মেগাপোর্টস ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত করে। ঢাকার আল আকসা স্টিল মিলস লিমিটেড চালানটি আমদানি করে। গত 3রা আগস্ট এমভি মাউন্ট ক্যামেরন জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে চালানটি। এতে 135 টন ধাতব স্ক্র্যাপের মোট 5টি কন্টেইনার ছিল। প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের স্ক্রিনিংয়ে কন্টেইনারের ভেতরে থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরেডিয়াম 192 এই 3 ধরনের তেজস্ক্রিয় আইসোটোপের উপস্থিতি পাওয়া যায়। টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারি কালে পিকআপ ভ্যান সহ সরকারি 40 বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক শফিক পালিয়ে গেছে। আর কালোবাজারির হোতা হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইলে দীর্ঘদিন ধরেই সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল খাদ্য অধিদপ্তরের গুদাম কর্মকর্তাদের যোগসাজশে কালোবাজারি হওয়ার অভিযোগ রয়েছে। তেমনি অভিযোগে মঙ্গলবার কালিহাতীর এলেঙ্গা বাজারের হাবিবের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চাল ও পিকআপ ভ্যান জব্দ করেন প্রশাসন। অভিযোগ রয়েছে গুদাম কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বিভিন্ন প্রকল্পের চাহিদাপত্রের চাল কালোবাজারিরা কম দামে কিনে বিভিন্ন ডিলার ও চালকল মালিকদের কাছে বিক্রি করে, যা হাতবদল হয়ে চলে যায় আবার খাদ্য গুদামে। এতে বড় ধরনের দুর্নীতি সহ নষ্ট হয় চালের গুণগত মান। টিসিবির চাউল, সরকারি চাউল, এইরকম চাল এখানে প্রতিদিন কয় ট্রাক করে নামে এটা তো আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আছে মাঝে মধ্যে আছে আর কি। এইভাবে বিক্রি করে তাই জানি। এদিকে কালোবাজারের কথা অস্বীকার করে কাগজপত্র দেখালেও তা গরমিল ধরা পড়ায় কৌশলে সটকে পড়েন কালোবাজারের সিন্ডিকেট সদস্য পিকআপ চালক শফিক মিয়া। ওখান থেকে টিয়ার ধরে যারা বাহিরে তাদের কাছ থেকে কিনে আইনে মনে করেন 2 মাস 2.5 মাস করে রাহি দেওয়া যায় 50 পয়সা এক টিয়া বাড়ে, তখন বিছালাই দিই। অভিযোগ পেয়ে পিকআপ সহ সরকারি 40 বস্তা চাল জব্দ করা হলেও ব্যবসায়ী হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা সন্দেহ করছি এই চালটা হয়তো বা প্রপার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টস নিয়ে কেনা হয়নি। তা আমরা আপাতত চালটা নিয়ে যাচ্ছি, যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পের এসব চালের কালোবাজারি ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।
নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব খুলনা মহানগরীর বাজারগুলো। আইনত নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখের সামনেই চলছে এই ব্যাগের বেচাকেনা ও ব্যবহার। এতে ব্যাহত হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, বাড়ছে পরিবেশ দূষণ। চাল, ডাল, মাছ, সবজি যে কোনো কিছু কিনতে গেলেই নিষিদ্ধ পলিথিনে ভরে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে খুলনার বাজারগুলোতে। আবার অনেক ক্ষেত্রেই ক্রেতারা পণ্য কেনার সময় চেয়ে নিচ্ছেন এ ব্যাগ। ব্যবহার নিষিদ্ধ জানার পরও নানা অজুহাত ক্রেতা বিক্রেতাদের। যখন নিতে আসলাম তখন পলিথিন দিচ্ছে, এখন দোকানদাররা পলিথিন দিলে আমরা কি করবো বলেন? পলিথিন নিষিদ্ধ তো ঠিক আছে, কিন্তু তাও আবার বিক্রিও আসছে বাজারে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমার কাছে নাই, আমাদের কাস্টমার আসবে না, পলিথিন দাও। ব্যবহৃত পলিথিন স্থান পায় বাসা বাড়ির বর্জ্যে ও নর্দমায়, ফলে ড্রেনেজ ব্যবস্থাপনায় হিমশিম সিটি কর্পোরেশন। নাগরিকরা এই পলিথিনগুলো নিক্ষেপ করছে, বাজারেও দেখা যাচ্ছে যে নিক্ষেপ করা হচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে যে ড্রেন থেকে যখন আমরা এই ময়লাগুলো যে সঠিকভাবে প্রবাহিত হবে সেটাতে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার ও দূষণ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। প্লাস্টিক থাকার কারণে সেখানে অণুজীবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যদি এটা ছোট ছোট টুকরো হয়ে যায় তখন এটাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক পানিতে, তারপরে অন্যান্য আপনার খাদ্যদ্রব্যের মধ্যে চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। 2026 অর্থবছরে বিভিন্ন প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে এবং বর্তমান সরকার স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। 1982 সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়। 2002 সালে 55 মাইক্রনের নিচে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। নড়াইলে যথাযথ মর্যাদায় বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। সকালে নড়াইল জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মাছিমদিয়া সুলতান কমপ্লেক্সে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর চিত্রশিল্পীর রুহের মাগফিরাত কামনা করে করা হয় দোয়া। এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, এস.এম. সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি সহ জেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের দুগ্ধ ও মাংস খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রবিবার সকালে বরিশালে প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় তিনি এই আহ্বান জানান। প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, যথেষ্ট উদ্যোগ নিলে এটিকে বাড়ানো যাবে। জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা। দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা আবদার মোড় এলাকায় অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গুলিবিদ্ধ হয়ে আহত যুবক নাসির মোল্লা। সরকারি তালিকা তৈরির সময় তার সন্তানের মৃত্যুর কারণে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেননি। এ কারণে তালিকা থেকে বাদ পড়েন তিনি। এ ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। খুলনা বিশ্ববিদ্যালয়ের গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয়কে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল সহকারে মৎস্য বীজ খামারের কার্যালয়ে অবস্থান করে। পরে মূল ভবনে শহীদ মীর মুগ্ধ হল লেখা ব্যানারে টানিয়ে দেয়। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভা, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সহযোগী উদ্যোগে এই মিছিল বের করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল। আরও বক্তব্য রাখেন শফিকুল ইসলাম চেয়ারম্যান, জসিমউদ্দিন মাস্টার। পটুয়াখালীর রাঙ্গাবালির উপজেলার চালিতা বুনিয়া ইউনিয়নে নদী ভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগের দাবিতে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম, বাহাউদ্দিন হাওলাদার সহ স্থানীয়রা অংশ নেন। আর ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।